প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় থেকে খনিজ সম্পদ জীবাশ্ম সম্বন্ধে পড়ব। দেখি আজ আমাদের শিক্ষণফলে কি কি থাকছে। জীবাশ্ম জ্বালানির ধারণা ব্যাখ্যা করতে পারব, পেট্রোলিয়ামকে জৈব যৌগের মিশ্রণ হিসেবে ব্যাখ্যা করতে পারব, পেট্রোলিয়ামের ব্যবহার ব্যাখ্যা করতে পারব, হাইড্রোকার্বনের ধরন ও শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারব। তাহলে আমরা কি শিখব আজকে? জীবাশ্ম জ্বালানির ধারণা, পেট্রোলিয়াম জৈব যৌগের মিশ্রণ হিসেবে ব্যাখ্যা করতে পারব, পেট্রোলিয়ামটা জৈব যৌগের মিশ্রণ কিনা। তারপরে পেট্রোলিয়ামের ব্যবহার, পেট্রোলিয়াম কোন কোন কাজে ব্যবহার করা হয়, হাইড্রোকার্বনের ধরন ও শ্রেণীবিভাগ ব্যাখ্যা করতে পারব। আমরা কয়েকটি প্রথমে জীবাশ্মের ছবি দেখব। প্রথম ছবিটায় ডাইনোসরের ছবি আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় ছবিটা কি পাথরে একটা মাছের কঙ্কাল লেপটে আছে, মনে হচ্ছে হাজার হাজার বছরের পুরনো, যেগুলো সাধারণত আমরা মাটির নিচে খুঁড়ে পেয়েছি, এগুলোকে সাধারণত জীবাশ্ম বলা হয়। এরকম চিত্র আমরা দেখতে পাচ্ছি। চতুর্থ চিত্র আমরা দেখতে পাচ্ছি একটা মাছের ছবি। জীবাশ্ম জ্বালানিটা কি আমরা জেনে নিই। বহু প্রাচীনকালে উদ্ভিদ এবং প্রাণীর মৃতদেহের যে ধ্বংসাবশেষ মাটির নিচে পাওয়া যায় তাকে জীবাশ্ম বলে। শত শত মিলিয়ন বছর আগের প্রাণী এবং উদ্ভিদের ধ্বংসাবশেষ কি হলো? উচ্চ তাপমাত্রা, বিভিন্ন ভৌত রাসায়নিক পরিবর্তন ঘটে কি হলো? কয়লা, পেট্রোলিয়াম আর কি প্রাকৃতিক গ্যাস সৃষ্টি হয়। এজন্য কয়লা, প্রাকৃতিক গ্যাস ও পেট্রোলিয়ামকে বলা হচ্ছে কি জীবাশ্ম জ্বালানি। তাহলে আমরা কি জানতে পারলাম? উদ্ভিদ এবং প্রাণীদের মৃতদেহ হাজার হাজার বছর ধরে কি মাটির নিচে চাপা পড়ে গিয়েছিল, এবং সেইগুলো কি হলো? রাসায়নিক পরিবর্তন ঘটে বিভিন্ন বিবর্তন প্রক্রিয়া কি হলো? আজকের এই কয়লা, পেট্রোলিয়াম বা প্রাকৃতিক গ্যাস আমরা কি জীবাশ্ম জ্বালানি হিসেবে এটাকে পাচ্ছি। আচ্ছা, আমরা এবার আসি প্রাকৃতিক গ্যাসকে। প্রাকৃতিক গ্যাসকে আবার কি বলা হয়? ন্যাচারাল গ্যাস। ন্যাচারাল মানে কি? প্রাকৃতিক, ইংরেজি মানে। জেনে নিই। প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান হচ্ছে কি মিথেন, 80% থাকে। এছাড়া প্রাকৃতিক গ্যাসে কি থাকে? ইথেন, প্রোপেন, বিউটেন, আইসোবিউটেন, পেন্টেন থাকে। কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যাচ্ছে তাতে কি 99.9% কি মিথেন থাকে। তাহলে প্রাকৃতিক গ্যাসে কত পার্সেন্ট ইথেন থাকতেছে? আমার 7%, প্রোপেন কত? 6%, বিউটেন 4%, বিউটেন ও আইসোবিউটেন কি 4%, পেন্টেন 3% থাকে। কিন্তু বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস পাওয়া গেছে তাতে 99.9% কি মিথেন থাকে। তাহলে বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে কি মিথেনের পরিমাণ বেশি থাকে। আচ্ছা, পেট্রোলিয়াম আমরা যে আংশিক পাতন করব, মানে পেট্রোলিয়াম তার মানে মাটির তল থেকে ধরেন আমরা একটা কী করলাম, সে পেট্রোলিয়ামের পদার্থটাকে তুলে আনি, পেট্রোলিয়াম পদার্থ তুলে আনি, তাকে তো সরাসরি ব্যবহার করে না, তার ভিতরে কি বিভিন্ন ময়লা, কাপড় বা কি বিভিন্ন ধরনের উপাদান মিশ্রিত থাকতে হবে, সেগুলো আলাদা করতে হবে। আলাদা করার পরেই তো আমরা ব্যবহার করতে পারবো। এই ব্যবহার করার প্রক্রিয়াটার জন্য আমরা একটা ছবি দেখে নিই। এখানে কি হলো? একটা ট্যাঙ্কি নেওয়া হয়েছে, এবং ট্যাঙ্কিতে কি হলো? সেই অপরিশোধিত পদার্থটাকে কি করা হয়? ভিতরে নেওয়া হয়। ভিতরে নিয়ে কি করি আমরা? তাপ দিই। তাপ দেওয়ার পরে এর বিভিন্ন চেম্বার আছে, এবং এই চেম্বারগুলোতে কি হয়? আমাদের সে তেলগুলো একটা নির্দিষ্ট উচ্চতায়, দেখা যাচ্ছে এখানে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি, নির্দিষ্ট তাপে নির্দিষ্ট চেম্বারে নির্দিষ্ট সেই আমাদের প্রয়োজনীয় পদার্থগুলোকে জমা হচ্ছে। আচ্ছা, আমরা যদি একটা ভিডিও দেখে নিই তাহলে আমাদের বিষয়টা পড়ার সময় আমরা আরও জিনিসটা কি সহজভাবে আমরা বুঝতে পারবো। আচ্ছা, আমরা আসেন না, আমরা তাহলে একটু ভিডিওটা দেখে নিই। After oil is superheated, it becomes vapor.
The vapor is fed into the distillation unit. As it rises and cools, the vapor turns back into a liquid. Using stacks of trays, the liquid is easily collected and separated by weight. The lighter and medium weight liquids require less processing before they're ready to be used in cars and trucks. The heavier liquids need more processing to become useful. A process called cracking is used to maximize the usefulness of heavy oil. Heavy oil has long strings of carbon and hydrogen molecules. Using a catalyst, these molecules can be broken into smaller chains, transforming the heavy oil into lighter, more valuable fluids. Reforming is a process that increases the amount of gasoline produced from crude oil. One of the products separated in the distilling process is a liquid called naphtha. The number of carbon atoms in naphtha is about the same as the number found in gasoline, but their structure is more complex. Reforming rearranges the naphtha molecule, turning it into a usable gasoline-like molecule. Blending is a process of mixing different refinery products to make finished petroleum fuels. Gasoline, for example, is blended to achieve octane standards, creating the grades of gasoline you see at the pump: regular, mid-grade, and premium, that are necessary to meet the needs of specific engine types. Treating is a process used to produce cleaner gasoline, which helps protect both the environment and our health. Gasoline molecules contain impurities like sulfur that can be removed. When the molecules are heated and come in contact with a special catalyst, a chemical reaction occurs that strips the sulfur away. These sulfur compounds are used as fertilizers and in pharmaceuticals. Nothing goes to waste in a refinery. Crude oil, also called petroleum, is an unprocessed oil found deep in the ground. It forms naturally from decomposed prehistoric plants and animals. The color can range from clear to black, the consistency from very watery to very thick. But it's always expensive when it hits the pumps. Oil companies who drill wells install pumping units to draw up the fluid that contains crude oil and salty water. This oil field in Central California, USA, has 6,000 producing wells. The pumping units can run 24 hours a day. Here's what goes on inside the well. With each downstroke, the pumping unit pushes a steel rod down the steel tube lining the well. With each upstroke, the rod rises, and the pressure difference between the fluid on the outside and the fluid on the inside opens a ball-shaped valve, plugging the bottom, letting the fluid flow up the tube. Another valve at the top releases the fluid out of the well. To drill a new well, workers first erect a drilling rig at the site, then hoist a giant pipe with a drill bit on the end. They feed this drill pipe through the center of a spinning disc, called a rotary table. As the table turns, the drill pipe turns, its weight bearing down and boring a hole through the ground. Once the drill pipe descends its full 9-meter length, they connect another pipe. The process is repeated with subsequent drill pipes until they bore into the reservoir containing fluid. Throughout the drilling process, they pump a mud mixture down the drill pipe. It comes out the drill bit at the end, hits the bottom of the hole, then backs up to the top. This process brings back the drilled out rock. After lining the well with a steel tube to keep the walls from collapsing inward, they mount the pumping unit and install the valves we saw in the model. The pumping unit pushes the rod up and down through the wellhead at the surface. As a safety measure,
Workers take readings to check the air for any hazardous underground gases that may be exiting the well. Once they determine the area is safe, they draw a sample of fluid to test the well's water to oil ratio. The typical ratio is 90% water to 10% oil. The fluid from each well exits via a pipe, and the pipes from all the wells feed a main line, leading to a gas removal vessel. The fluid contains carbon dioxide, hydrogen sulfide, and natural gas, which has to be extracted. They naturally rise to the top of the vessel and exit via a pipe which runs to the company's gas treatment plant. There, equipment removes and treats the hydrogen sulfide, transforming it into sulfur, which a local farm buys to use as fertilizer. The natural gas and carbon dioxide, meanwhile, are piped to another area where they fuel the company's steam generator. The generator boils the water extracted from the fluid to produce steam. The company injects steam into the wells to heat the fluid, thinning it so that it flows faster. Once gasless, the fluid is piped to the treatment plant, which extracts the salty water. In this big tank, appropriately called a free water knockout, the separation of oil and water happens naturally, the oil floating to the top. To speed up that process, they add a chemical called an emulsion breaker. The extracted water exits via a pipe leading to the steam generator. The oil goes to a clarification tank, in which a chemical process filters out sand, which the fluid brought up from the reservoir. By the end, when the ratio is 98% oil to 2% water, the crude oil is ready to sell. Built-in meters give instantaneous water content readings. As an additional quality control measure, the company also draws samples for analysis in its own lab on site. In fact, they test throughout production to ensure sufficient water is being extracted at each phase of processing. Companies buy crude oil as a raw material for producing petrol, asphalt, plastics, crayons, perfume, and many other products. So there you go, yet another refined report from how it's made. আচ্ছা, ভিডিওটা দেখেন কিছু জিনিস শিখতে পারলাম। আমরা পরবর্তী জিনিসগুলো আরও শিখব। আমরা একটু পেট্রোলিয়াম কারখানার ছবিগুলো দেখি, আমরা যে দেখেই আসছিলাম ভিডিও থেকে। আচ্ছা, পেট্রোলিয়াম উপাদানসমূহ তাদের পৃথকীকরণ, পেট্রোলিয়ামের বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ। পেট্রোলিয়াম সাধারণত কী হয়, আমাদের 500 বলতেছি 5000 ফুট বা তার চেয়ে গভীরে শিলাস্তরের মধ্যে পাওয়া যায়। আমরা যেরকম মাটির নিচ থেকে তুলি, তেলটা হলো সেভাবে তোলা হয় মাটি থেকে। পেট্রোলিয়ামের সাথে অনেক সময় কী থাকে, প্রাকৃতিক গ্যাস থাকে, যা পেট্রোলিয়ামের উপরিভাগে কি চাপ প্রয়োগ করে। কূপ খনন করা হলে এই প্রাকৃতিক গ্যাস পেট্রোলিয়ামকে ভূপৃষ্ঠের উপরিভাগে উঠে আসতে সাহায্য করে। তাহলে প্রাকৃতিক গ্যাসটা কী করে, আমাদের পেট্রোলিয়ামকে উপরে আসতে সাহায্য করে। এটি বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ বলে সরাসরি কি ব্যবহার উপযোগী নয়। এই অপরিশোধিত তেল আংশিক পাতন পদ্ধতিতে কি করা হয়, আমাদের স্ফুটনাঙ্কের উপর কি পৃথক করা হয়। যে পেট্রোলিয়াম খনি থেকে সরাসরি পাওয়া যায় তাকে কি বলা হয়, অপরিশোধিত তেল বা পেট্রোলিয়াম। আমরা মাটির তল থেকে যেটা পাই সেটা তো অপরিশোধিত তেল হবে। অপরিশোধিত তেল কী হবে, অস্বচ্ছ, কখনো কখনো সালফারে কিছু যৌগ থাকার কারণে কি হয়, দুর্গন্ধযুক্ত হয়। আমরা কি করলাম, আমরা এখানে কি দেখছি, এখানে তেলটাকে একটা কলমে বাষ্পকে কি ঠান্ডা করার জন্য একটা কলম থাকে। এখানে কি আমরা একটা চেম্বারের ভিতরে রেখে তেলটাকে তাপ দিই। কলম আবার কি বিভিন্ন অংশে বিভক্ত হয়। নিচের অংশের তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে, আমরা দেখে আসছি। যে অংশ যত উপরে তার তাপমাত্রা কী হয় তত কম। একাধিক তরলের মিশ্রণকে তাপ দিয়ে বাষ্পীভূত করে আংশিক পাতন কলামের নিচের অংশে প্রবেশ করানো হয়। একাধিক তরলের মিশ্রণকে কী করে আমরা বাষ্পীভূত করলাম হলো, করে পরে বাষ্পীভূত করলে তারা কি নিজের স্তরে জমা হলো এবং কি আংশিক কলামের নিচের অংশে কী হলো, প্রবেশ করানো হয়। এবং বাষ্পের ধর্ম অনুযায়ী তা কী হলো, কলামের উপরের দিকে কি উঠবে, বাষ্প কি উপরের দিকে উঠবে।
যেহেতু উপরের অংশগুলোর তাপমাত্রা কম থাকে, তাই তরলের মিশ্রণের প্রত্যেকটি উপাদান তাদের স্ফুটনাঙ্ক অনুযায়ী আংশিক কলামে ভিন্ন ভিন্ন অংশ পৃথক হবে। তাহলে আমরা কি জানলাম? পেট্রোলিয়াম বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ, এদের স্ফুটনাঙ্ক বিভিন্ন হয়। অপরিশোধিত তেল ব্যবহারের উপযুক্ত নয় কিন্তু একে যদি আংশিক পাতনের সাহায্যে পৃথক করা হয়। এবং অপরিশোধিত তেল থেকে পাবো আমরা? পেট্রোল, গ্যাস, পেট্রোলিয়াম, ন্যাপথা, কেরোসিন, ডিজেল, প্যারাফিন, মোম এবং পিচ বিভিন্ন অংশে পৃথক করা যায়, বিভিন্ন কাজে ব্যবহার করা হয়। আমরা পেট্রোল মোটরসাইকেলে ব্যবহার করি, কেরোসিন জ্বালানির কাজে, ডিজেলও জ্বালানির কাজে, এটাও গাড়িতে ব্যবহার করা হয়। তারপরে পিচ আমরা রাস্তা ঢালার কাজে ব্যবহার করি, এগুলোকে আমরা পাবো। আচ্ছা, পেট্রোলিয়ামে আসি। পেট্রোলিয়াম গ্যাস এই অংশের স্ফুটনাঙ্ক 0 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত। পেট্রোলিয়ামে শতকরা 2 ভাগ পেট্রোলিয়াম গ্যাস থাকে, এজন্য এই গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করে সিলিন্ডারে ভর্তি করা হয় এবং এলপিজি গ্যাস নামে রান্নার কাজে অন্যান্য তাপ উৎপাদন কাজে ব্যবহার করা হয়। তাহলে পেট্রোলিয়াম গ্যাসটাকে আমরা রান্নার কাজে ব্যবহার করতে পারতেছি। এখানে এর যে তাপমাত্রা কত? 0 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এখানে কার্বন সংখ্যা আমরা শিখছি? 1 থেকে 4 থাকে। একটা জিনিস আমরা মনে রাখবো, এটা পড়ার সময় সাধারণত কার্বন সংখ্যাটা খেয়াল করব। গ্যাস কোন পর্যন্ত থাকছে? 1 থেকে 4 পর্যন্ত দেখবো যে আমরা গ্যাস থেকে, তার 5 থেকে কার্বন সংখ্যা যত হবে আমরা সেইখানে দেখবো যে তার সেখানে গ্যাস থেকে সে হচ্ছে তরলে পরিণত হচ্ছে। তাপমাত্রা যতক্ষণ কার্বন সংখ্যা যত আরও বাড়বে সেটা আর গ্যাস থেকে তরল থেকে আর একটু কঠিন শক্ত এরকম পদার্থের দিকে তৈরি হচ্ছে। আমরা একটু দেখি কার্বন সংখ্যা আমরা খেয়াল রাখবো। এই অংশের পেট্রোল বা গ্যাসোলিন, পেট্রোল যেটা আমরা মোটরসাইকেল বা গাড়িতে ব্যবহার করি, এই অংশের স্ফুটনাঙ্ক 21 ডিগ্রি থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা থাকে 5 থেকে 10 পর্যন্ত। পেট্রোলিয়ামে শতকরা 5 ভাগ পেট্রোল থাকে, একে বলা হলো? গ্যাসোলিনও বলা হয়। যানবাহনের ইঞ্জিনের জ্বালানি হিসেবে হলো? আমরা গ্যাসোলিন ব্যবহার করা হয়। এবার ন্যাপথা, এই অংশের স্ফুটনাঙ্ক 71 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা হয় 7 থেকে 14 পর্যন্ত। পেট্রোলিয়ামে শতকরা 10 ভাগ ন্যাপথা থাকে। জ্বালানি ও পেট্রোকেমিক্যাল শিল্পে বিভিন্ন রাসায়নিক পদার্থ অন্যান্য অনেক ব্যবহার্য দ্রব্য তৈরিতে করা হয়, আমরা এটাকে ব্যবহার করি। তাহলে এখানে তাপমাত্রাগুলোকে আমরা মনে রাখতে পারি। কেরোসিন, এই অংশের স্ফুটনাঙ্ক 121 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অংশে হাইড্রোকার্বন সমূহ থাকে, তাদের অণুতে কার্বন সংখ্যা 11 থেকে 16 পর্যন্ত। পেট্রোলিয়ামে শতকরা 13 ভাগ কেরোসিন থাকে। পেট্রোলিয়ামের এই অংশে জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। পেট্রোলিয়ামের এই অংশে করলাম আমরা? জেট ইঞ্জিনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এখানে কার্বন সংখ্যা কত আছে? 11 থেকে 16 পর্যন্ত। আমরা একটা জিনিস খেয়াল করতে পারছি, কার্বন সংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে সেটা অন্য অন্য পদার্থে পরিণত হচ্ছে। ডিজেল, এই অংশের স্ফুটনাঙ্ক 171 থেকে 270 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের মধ্যে কার্বন সংখ্যা থাকলে আমাদের 17 থেকে 20। যানবাহনের জ্বালানি, পিচ্ছিলকারী পদার্থ দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। প্যারাফিন, মোম, এই অংশের স্ফুটনাঙ্ক 271 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 340 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 20 থেকে 30 পর্যন্ত। প্যারাফিন মোম টয়লেট্রিজ এবং ভ্যাসলিন তৈরিতে ব্যবহার করা হয়। আমরা শীতকালে যে ভ্যাসলিনগুলো ব্যবহার করি সেগুলো এইখান থেকেই তৈরি করা হয়, প্যারাফিন মোম থেকে। পিচ, এই অংশের স্ফুটনাঙ্ক 340 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে উচ্চ তাপমাত্রা পর্যন্ত। এই অংশে যে হাইড্রোকার্বন সমূহ থাকে তাদের অণুতে কার্বন সংখ্যা 30-এর বেশি থাকে। এটি রাস্তা তৈরিতে কাজে লাগে। একটা কার্বন, আমরা একটা কার্বনে সাধারণত আমরা শিখব যে একটা কার্বনে কয়টা হাত থাকে। আমরা কার্বনের বা কার সাথে এই কার্বনটা যুক্ত হতে পারে আমরা দেখিনি। কার্বনের সাধারণত কয়টা হাত থাকে? 4টি হাত থাকে।
এবং এর 4টি হাতে কি 4টি যদি হাইড্রোজেন আমি বসাই তাহলে এর নাম কি হয়ে যাবে CH4 অর্থাৎ কি মিথেন। এভাবে কি কার্বনের একটা কার্বন দিয়ে বললাম, এখানে কিন্তু এইভাবে অসংখ্য কার্বন একের পরে এক কি যুক্ত হতে পারে। আমরা দেখে নিই পরের চিত্রে। এখানে কি 2টা কার্বন যুক্ত আছে এবং এখানে যদি আমি প্রত্যেকের সাথে হাতে যদি এক একটা করে হাইড্রোজেন দিই তার নাম হয়ে যাবে কি এটা ইথেন। এভাবে কি যদি আমি 3টা কার্বন দিই তাহলে এর সাথে যদি এক একটা করে হাইড্রোজেন আমি দিয়ে দিই তাহলে কি হবে প্রোপেন। আমি এটা বোঝানোর জন্য এইভাবে দেখালাম। তাহলে কার্বন প্রত্যেকটা কার্বন এইভাবে কি প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপ্টেন এভাবে অ্যালকেনের ক্ষেত্রে এভাবে হতে থাকবে। যাই হোক আমরা এটা পরে শিখবো। তাহলে আমরা একটা জিনিস শিখলাম, কার্বনে কি সবসময় 4টে হাত থাকবে। আচ্ছা, অ্যালকেনের ক্ষেত্রে কি হয়? অ্যালকেনের কার্যকরী মূলকটা হচ্ছে আমরা খেয়াল করি একটা কার্বনে কয়টা থাকলে 1টা 2টো 3টে আর এই একটা কি 4টে। আবার আমি উল্টো দিক থেকে যদি দেখি কার্বনে কয়টা হাত থাকলে কি 4টা হাত পূর্ণ হবে। তাহলে কি সবসময় আমরা খেয়াল রাখবো কার্বনে 4টা হাত পূর্ণ আছে। তাহলে অ্যালকেনের কার্যকরী মূলক হচ্ছে দেখতে কি কীরকম হবে ঠিক এমন, এবং এর নামের শেষে কী হবে এন যুক্ত হবে। যদি আমি মিথেনকে বলি মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন এভাবে কি এর নামটা হবে। এবং এর সাধারণ সংকেত হচ্ছে কি CnH2 এর সম্বন্ধে আমরা বিস্তারিত পরে জানবো, যদি দেখে রাখি। এখানে আমরা n সমান 1 2 3 4 বসালে কি আমরা এর নামটা পাবো। আচ্ছা, অ্যালকিনের ক্ষেত্রে আসি। এক্ষেত্রে কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে মাঝখানে আমরা দ্বিবন্ধন দিছি। কেন দ্বিবন্ধন দিছি? এর কার্বনের 4 হাত পূর্ণ করার জন্য 1 2 3 4 এখানে কি আমরা দ্বিবন্ধন দিছি এবং এর নামের শেষে কি বসেছে ইন। তাহলে কি হবে? আমরা একটু আগে কি বলছিলাম মিথেন, ইথেন বলছিলাম। তাহলে এখন আমাদের কি হবে ইথিন, প্রোপিন, বিউটিন এভাবে নামটা হবে। আচ্ছা, এরপরে আমরা দেখি অ্যালকাইনের ক্ষেত্রে। দেখি অ্যালকাইনের ক্ষেত্রে এখানে কি 3টা হাত ত্রিবন্ধন দেখা যাচ্ছে এবং কি পাশে আমি কি একটা হাত একটা করে দিছি। তাহলে কি এই ক্ষেত্রে আমরা বুঝতে পারতেছি কি এর নামের শেষে কি হবে আইন, এবং এক্ষেত্রে কি হবে সংকেতটা CnH2 এক্ষেত্রে কি হবে ইথাইন, প্রোপাইন, বিউটাইন, পেন্টাইন এইভাবে আসে নামটা। এবার আমরা আসি অ্যালকোহলের ক্ষেত্রে। অ্যালকোহলের কার্যকরী মূলক কি OH, এবং এই ক্ষেত্রে নামের শেষে কি যোগ হয় অল যুক্ত হয়। এক্ষেত্রে কি হবে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল এভাবে নামটা আসে। এর সংকেতটা কি এভাবে CnH2 লাস্টে কি হবে একটা OH যুক্ত হবে। আচ্ছা, এবার আমি কয়েকটা দেখে নিই। অ্যালডিহাইডের কার্যকরী মূলক কি CH, এবং উচ্চারণের শেষে কি হবে ন্যাল। তাহলে কি হবে ইথানল, বিউটানল এইভাবে কি ইথানল, বিউটানল, পেন্টানল এইভাবে নামটা কি আমাদের আসবে। আচ্ছা, ফ্যাটি অ্যাসিডের কি হয় আমাদের কি কার্যকরী মূলক কি COOH, এবং একটা কি হবে ওইক অ্যাসিড যুক্ত হবে। প্রত্যেকটা নামের শেষে ওইক অ্যাসিড যুক্ত হবে। আমরা তাহলে যদি এইভাবে বলি যে মিথানোইক অ্যাসিড, ইথানোইক অ্যাসিড, প্রোপানোইক অ্যাসিড সবগুলি শেষে কি যুক্ত হচ্ছে আমাদের ওইক অ্যাসিড। মানে যদি আমরা কিটোনের ক্ষেত্রে দেখি কার্যকরী মূলক কি CO, এবং এর নামের শেষে মধ্যে কি যুক্ত হয় ওন, যেমন কি প্রোপানন, পেন্টানন এভাবে কি ওন যুক্ত হবে না আমাদের নামের শেষে। এবার যদি আমি এস্টার দেখি তাহলে কি হবে আমাদের নামের শেষে অয়েড যুক্ত হবে, অর্থাৎ কি প্রোপানয়েড, বিউটানয়েড। এবার যদি আমি ইথারের ক্ষেত্রে দেখি, ইথারের ক্ষেত্রে কি যুক্ত হচ্ছে আমাদের এখানে ইথার যুক্ত হবে। এখানে কি যদি আমি দুটো মিথেন যুক্ত করি ও দুই পাশে তাহলে কি হবে ডাইমিথাইল ইথার। আমি যদি এক পাশে ইথাইল আর এক পাশে যদি মিথাইল দিই তাহলে কি হবে ইথাইল, মিথাইল, ইথার। এইভাবে নামকরণগুলো সাধারণত করা হয়। আমরা এই সম্বন্ধে আরও একটু বিস্তারিত শিখবো ভিতরে। অ্যালকেন কি
যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলে কার্বন কার্বন কী থাকে, একক বন্ধ থাকে। আমরা একটু আগে দেখে আসছি কার্বনের চার হাত পূর্ণ সময় মাঝখানে কয়টা ছিল, একটা বন্ধ ছিল, তাকে বলা হচ্ছে কি অ্যালকেন। অ্যালকেনের সাধারণত সংকেত আমরা কি দেখাচ্ছি, CnH 2 এখানে n সংখ্যা যদি 1 2 3 বসাই, এখানে কি n সংখ্যা 1 হলে এর সংকেত কী হবে, মিথেন, এবং n সংখ্যা 2 হলে এর সংকেত কী হচ্ছে, হলো ইথেন। অ্যালকেনের বন্ধন ভাঙা অনেকটা কি কঠিন, তাই অ্যালকেনকে রাসায়নিকভাবে অনেকটা নিষ্ক্রিয়, এর জন্য এদেরকে প্যারাফিন বলা হতো। প্যারাফিন অর্থাৎ কি আসক্তহীন। অ্যালকেনের ক্ষেত্রে কার্বন সংখ্যার গ্রিক সংখ্যাসূচক শব্দ শেষে নামের শেষে কি এন যুক্ত করা হয়। আমরা একটু আগে শিখে আছি নামের শেষে আমরা যুক্ত করছি কি এন। আচ্ছা, অ্যালকেনের আমি যদি এভাবে দেখতে থাকি 1 2 3 4 যদি আমি বসাই, তাহলে দৃশ্যটা কেমন হবে, আমি সেই দৃশ্যটা আপনাদের দেখিয়েছি। এখানে আপনারা খেয়াল করেন, এখানে কি মিথেন, ইথেন, প্রোপেন, এখানে কি দুইভাবে কিন্তু দেখানো যায় শিকলগুলোকে, আমি দুইভাবে আপনাদের দেখিয়ে দিয়েছি। এখানে দেখেন, এটা কি একসাথে দেখাচ্ছি অবলিক দিয়ে, এখানে কি ভেঙে দেখাচ্ছি, এখানে কি একসাথে দেখাচ্ছি, এখানে কি আমি ভেঙে দেখাচ্ছি। আপনারা সবাই খেয়াল করেন, এখানে একসাথে দেখিয়েছি, এখানে কি ভেঙে দেখেছি, একসাথে দেখিয়েছি, ভেঙে দিয়েছি। 1 2 3 এখানে কার্বন সংখ্যার উপর নির্ভর করছে, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে নামগুলো আমাদের কী হবে যদি এরকম থাকে। আপনারা যদি ভাঙাতে আমি একটা গুণে দেখি, দেখুন পেন্টেনের ক্ষেত্রে কয়টা কার্বন আছে, 1 2 3 4 5টা কার্বন আছে, এবং হাইড্রোজেন কয়টা আছে, 3টা 2টা 5টা 6টা 7টা 8টা 9টা 10 11টা 12টা, এই যে 12টা। C5H12 এভাবেও লেখা যায়, অথবা আমি ভেঙে এভাবে লিখতে পারি হাত দিয়ে দিয়ে। তারপরে আমরা যদি এইগুলোকে যদি লম্বালম্বিভাবে এসে প্রথম চিত্রে কার্বন যেরকম দেখিয়েছিলাম সেরকম যদি এসে করি, তাহলে সাথে কয়টা আছে, 2টা হাইড্রোজেন, এই পাশে কয়টা আছে, একটা 3টা, এই পাশে একটা হাত আছে 4টা। তাহলে কার্বনে কয়টা হাত পূর্ণ হচ্ছে, 4টা হাত পূর্ণ। আমি আগে বলছি কার্বনে সবসময় কয়টা হাত পূর্ণ থাকবে, 4টা হাত পূর্ণ থাকবে। তাহলে প্রত্যেকটা লেখার সময় দেখেন মাঝখানে আমরা CH2 সব বসাইছি, এবং ডান পাশে বাম পাশে বা ডান পাশে আমরা কিন্তু CH3 দিছি, কারণ কি এখানে একটা হাত আছে। তাহলে আর একটা পূর্ণ করতে গেলে এখানে কি একটা হাইড্রোজেন বেশি লাগছে। তাহলে সবসময় আমরা কি খেয়াল করছি, কার্বনের 4টে হাত আমরা কি পূর্ণ রাখছি। আচ্ছা, তাহলে আমরা নামগুলো দেখে নিই। যদি 1 2 3 4 বসে, তাহলে নামগুলো কি আসছে, মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, হেপটেন, অকটেন, ননেন, ডেকেন। আমাদের বইতে সাধারণত ডেকেন পর্যন্ত দেওয়া আছে, কিন্তু ডেকেনের পরে গুলো আমিও বলে দিচ্ছি। যদি 11 বসা হয় তাহলে কী হবে, আনডেকেন। যদি 12 হয় তাহলে কী হবে, ডোডেকেন, ট্রাইডেকেন, টেট্রাডেকেন, পেন্টাডেকেন, হেক্সাডেকেন, অক্টাডেকেন, হেপ্টাডেকেনটা আমার লেখা হয়নি, হেপ্টাডেকেন, অক্টাডেকেন, ননাডেকেন। তারপরে কি যদি 20 হয় তাহলে কি হবে, আইসোকোসেন, আইকোসেন, আইকোসেন হয়, আইকোসেন। যদি এইখানে আমরা দেখা যাচ্ছে যদি অ্যালকেন হয়, অ্যালকিন হতো, তাহলে কি হতো, আইকোসিন। তাহলে কি এইগুলো আমাদেরকে আমি জানার ক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখলাম। আচ্ছা, অ্যালকিন কি, যে যৌগের কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে তাকে বলা হবে অ্যালকিন। অ্যালকিনের সাধারণ সংকেত কী হবে, CnH 2, এখানে n সমান 2 হলে সংকেত হবে C2H4, এর নাম কী হবে, ইথিন। n সমান 3 হলে সংকেত কী হবে, C3H6, নাম কী হবে, প্রোপিন। তাহলে আমাদের কি, আমরা যদি খেয়াল করি তাহলে কী হচ্ছে, হলো আমরা এর আগেও দেখেছি মাঝখানে কি একটা কী আসবে, এদেরকে দ্বিবন্ধন আসবে, এবং হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে বলে অ্যালকিনকে অনেক সময় কি অলিফিন বলা হয়। অ্যালকিনের নামের শেষে আমরা কী যোগ করছি, এর আগেও শিখে আসছি, ইন যোগ করছি। তাহলে অ্যালকিনের ক্ষেত্রে কী হচ্ছে, এন, অ্যালকিনের ক্ষেত্রে আমরা কি যুক্ত করছি, ইন। যেমন মিথেন, আর এখানে কি ইথেনের ক্ষেত্রে কী হবে, অ্যালকিন, ইথিন, এভাবে হচ্ছে আমাদের নামটা। আচ্ছা, আমরা একটু খেয়াল করি, এই যে মিথেন, এবং এখানে কি আছে, ইথেন, কিন্তু এখানে নামটা কি হয়েছে, অ্যালকিনের ক্ষেত্রে কি ইথিন। আমরা এই যে এখানে কি ভিতরে কি দ্বিবন্ধন দিয়ে দেখিয়েছি, দেখেন, এবং প্রোপেন, এবং এখানে কি লিখেছি, প্রোপিন। সবাই লক্ষ্য করেন, দেখেন C3H8, এখানে আমরা ভেঙে কি এবার সরল শিকল লিখেছি, এখানে কি লাস্টে একটা দ্বিবন্ধন আছে। আমরা কি কার্বন হাতের সংখ্যা গুণে দেখি, এখানে কি একটা, এখানে হাইড্রোজেন একটা, 2টো, আর এখানে এই 2টো, 4টা হাত। তাহলে কি এইভাবে আমরা সবসময় হাত মিল রেখে কি বিক্রিয়াগুলো লিখছি। আচ্ছা, অ্যালকাইনের ক্ষেত্রে আসি। যে জৈব যৌগে কার্বন শিকলে অন্তত একটি কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাদেরকে কি বলা হচ্ছে, অ্যালকাইন।
অ্যালকাইনের সাধারণ সংকেত কি CnH2 এখানে n সমান কি 2 3 4, এখানে n সমান 2 হলে সংকেত কি C2H2, নাম কি ইথাইন বা অ্যাসিটিলিন, এবং n সমান 3 হলে সংকেত কি C3H4 এবং নাম কি হচ্ছিল প্রোপাইন। আচ্ছা, আমরা একটু বিস্তারিত দেখি না। এখানে আমরা আগের কি দুইটা দেখছিলাম, এভাবে অ্যালকাইন আসছে, এখানে কি আমরা দেখছি C2H2 মানে কি ইথাইন বলছি, এর নামটা কি ইথাইন, এখানে কি মাঝখানে কি আমরা ত্রিবন্ধন ব্যবহার করছি, এবং n সমান 3 হলে নাম কি প্রোপাইন, এখানে কি আমরা ত্রিবন্ধন ব্যবহার করছি, এখানে কি সরল শিকল এবং কি এটাকে যুক্ত শিকল বা বদ্ধ শিকল এইভাবে কি আমরা দেখানো হয়েছে। পরে আসি। আচ্ছা, অ্যালকাইল মূলকটা কি? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন পরমাণু আমি সরিয়ে ফেললাম, তাহলে যে একযোজী মূলকের সৃষ্টি হবে তাদের কি বলা হবে? অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলককে আর সমান CnH2+1। অ্যালকাইল মূলকের নামের শেষে কি আইল যোগ করা নামকরণ করা হয়, যেমন কি মিথাইল, ইথাইল, প্রোপাইল। আমাদের কি আগে ছিল কি মিথেন, সেখান থেকে কি একটা হাইড্রোজেন সরে গেছে, তাহলে কি হয়ে গেল নামটা আমার এখন নামের শেষে কি যুক্ত হচ্ছে আমাদের আইল, অর্থাৎ কি মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, এইভাবে কি নামটা আমাদের আসতেই থাকবে। আচ্ছা, এবার হাইড্রোকার্বন আমরা শিখবো। হাইড্রোকার্বন জিনিসটা, হাইড্রোজেনের কার্বন দিয়ে যে যৌগগুলো হবে তাদেরকে বলবে কি হাইড্রোকার্বন, যেমন কি মিথেন, ইথিন, সাইক্লোহেক্সেন, বেনজিন ইত্যাদি। দেখা যাচ্ছে যে যৌগগুলোতে কার্বন আর হাইড্রোজেন ছাড়া অন্য কোনো মৌল নেই। হাইড্রোকার্বন মূলত কয় প্রকার? 2 প্রকার, অ্যালিফেটিক হাইড্রোকার্বন আর কি অ্যারোমেটিক হাইড্রোকার্বন। আচ্ছা, অ্যালিফেটিক জিনিসটা কি? অ্যালফেটিক হচ্ছে চর্বি জাতীয়, আর অ্যারোমেটিক কি? সেটা হচ্ছে সুগন্ধিযুক্ত বা কি চক্রাকার এরকম জিনিস আমরা পড়বো। অ্যালিফেটিক হচ্ছে চর্বি জাতীয়। আবার অ্যালিফেটিক হাইড্রোকার্বনে কি অনেকগুলো ভাগ আছে আমরা দেখবো, কিন্তু অ্যারোমেটিকটা কি একাই থেকে যাচ্ছে, আমরা পড়তে পড়তে যাই বুঝতে পারবো। অ্যালিফেটিক হাইড্রোকার্বন কি? অ্যালিফেটিক কথাটির অর্থ হচ্ছে চর্বিজাত। এই শ্রেণীর হাইড্রোকার্বন সমূহ মূলত প্রাণীর চর্বি থেকে পাওয়া গিয়েছিল, এই জন্য এই ধরনের হাইড্রোকার্বনের নাম দেওয়া আছে কি অ্যালিফেটিক হাইড্রোকার্বন। অ্যালিফেটিক হাইড্রোকার্বনকে আবার ভাগ করা হয়েছে কি 2 ভাগে, মুক্ত শিকল হাইড্রোকার্বন আর কি বদ্ধ শিকল হাইড্রোকার্বন। মুক্ত শিকল মানে কি? আমি যে কার্বনের হাতগুলো যেভাবে দেখেছি মানে মুক্ত অবস্থায় থাকবে, মুক্ত, আর বদ্ধ মানে কি যুক্ত অবস্থায় থাকবে, এটাকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন। একটু দেখে মুক্ত শিকল হাইড্রোকার্বন, যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের 2 প্রান্তে কার্বন দুটিকে মুক্ত অবস্থায় থাকবে। এখানে আমি যদি বিউটেনের ক্ষেত্রে দেখি 2 প্রান্তে কার্বন দুটোকে মুক্ত অবস্থায় আছে এবং এদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। আমি ইথিনের ক্ষেত্রে লক্ষ্য করি কি একই অবস্থায়, কিন্তু বদ্ধ শিকলটা কি না, এখানে আসলে বদ্ধ শিকলটা পরে আসি। মুক্ত শিকলটাকেও কি আবার 2 ভাগে ভাগ করা আছে, সম্পৃক্ত মুক্ত শিকল আর কি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন কি? যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে শুধু কার্বন কার্বন একক বন্ধন থাকবে তাকে কি সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বা কি অ্যালকেন বলা হয়। তাহলে অ্যালকেন নামে কাকে বলতেছি? যে সকল মুক্ত শিকল হাইড্রোকার্বনে কার্বন কার্বন একক বন্ধন থাকে, এখানে কি আমাদের একক বন্ধন ছিল, এখানে প্রোপেন, পেন্টেন আমরা আগে শিখে আসছি। তাহলে এদেরকে কি বলা হচ্ছে? সম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। আর তাহলে অসম্পৃক্ত নিশ্চয়ই কাকে বলবো? যেখানে কি আমাদের দ্বিবন্ধন থাকবে, তাই না? যে মুক্ত শিকল হাইড্রোকার্বনে এক বা একাধিক কার্বন কার্বন দ্বিবন্ধন বা কার্বন কার্বন ত্রিবন্ধন থাকে তাকে কি অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন বলা হয়, যেমন কি ইথাইন, প্রোপিন। বদ্ধ শিকল হাইড্রোকার্বন, যে সকল হাইড্রোকার্বনে কার্বন শিকলের 2 প্রান্তে কার্বন দুটি পরস্পর যুক্ত হয়ে একটি বলয় বা চক্র গঠন করে, বিভিন্ন আকারে শিকল বা বিভিন্ন আকারে বলয় গঠন করে, এটা কি বদ্ধ শিকল। এর আগে আমি বলছিলাম বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলছিলাম, এটা কি আগে কি গঠন করছিল? অসম্পৃক্ত মুক্ত শিকল হাইড্রোকার্বন। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বনের মতো এরা সম্পৃক্ত বা অসম্পৃক্ত, এরা কি 2 ধরনের হতে পারে। তাহলে আমাদেরকে সম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বনে কি আবার 2 ভাগে বিভক্ত হয়।
তাহলে সম্পৃক্ত মুক্ত হাইড্রোকার্বন কি আমাদের সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, এবং অসম্পৃক্ত বদ্ধ শিকল আমাদের কোনটা আসছে সাইক্লোপ্রোপেন এবং সাইক্লোবিউটেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে প্রোপেন, সাইক্লোপ্রোপেন 3টা কার্বন, আর এখানে বিউটেন কেন বলছে, সাইক্লোবিউটেন কেন বলছে, এখানে কি 4টা কার্বন পরমাণু আছে। এবং অসম্পৃক্ত কাকে আমরা বলছি সাইক্লোপ্রোপিন এবং সাইক্লোবিউটেনকে আমরা বলতেছি কি অসম্পৃক্ত। অ্যারোমেটিক হাইড্রোকার্বন, গ্রিক শব্দ অ্যারোমা থেকে কী হচ্ছে অ্যারোমেটিক, আমি আগেও বলছিলাম যে সুগন্ধি যুক্ত কিছু একটা আসবে। অ্যারোমেটিক শব্দের অর্থ সুগন্ধ। প্রথমে আমরা যে অ্যারোমেটিক দ্রব্যগুলো পাওয়া গিয়েছিল সেগুলো কী ছিল সুগন্ধযুক্ত, তাই এ ধরনের নামকরণ করা আছে। যেমন বেনজিন, ন্যাপথলিন হচ্ছে কি অ্যারোমেটিক হাইড্রোকার্বনের কি উদাহরণ। অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত কী হয় 5, 6 বা 7 সদস্যের সমতুল্য যৌগ। এগুলো একান্তর দ্বিবন্ধন বা পর্যায়ক্রমে কি কার্বন কার্বন একক বন্ধন, তারপর দ্বিবন্ধন থাকে, এইভাবে সাধারণত থাকে। আমরা একটু দেখিনি বেনজিনের চিত্র, এখানে কি আমাদের ওই সারা অবস্থায় দেখা যাচ্ছে চক্র আকারে দেখা যাচ্ছে। এখানে কি আমরা যদি বেনজিনকে এইভাবে লিখতে পারি, এই যে চক্র আকারে এখানে এইভাবে দিয়ে লিখতে পারি। এখানে দেখেন প্রত্যেকে 4টা হাত পূর্ণ করছে, 1টা 2টো 3টা 4টা, এইভাবে প্রত্যেকে চক্র গঠন করছে। আর এখানে আমি যদি শক আকার বলতেছি, এখানে যদি আমরা একটু চক্র আকারে দেখাই তাহলে কি এটা কি ঠিক আছে, এখানে এইভাবে দেখাতে হবে। আর এখানে যখন যদি দুটো বেঞ্জিন একসাথে হয়ে যায় সেক্ষেত্রে নামটা কী হয়ে যাচ্ছে আমাদের ন্যাপথলিন হয়ে যাচ্ছে। এখানে ন্যাপথলিন কীভাবে দেখানো হয়েছে এইভাবে দেখানো হয়েছে। এখানে কি আমরা কী বলছি আরেকবার করি, অ্যারোমেটিক যৌগগুলো সাধারণত 5, 6 বা 7 সদস্যের সমতুল্য যৌগ। এগুলোতে কি একান্তর দ্বিবন্ধন থাকে এবং পর্যায়ক্রমে কার্বন কার্বন একক বন্ধন, তারপরে কি থাকে দ্বিবন্ধন থাকে। সমগোত্রীয় শ্রেণী, গ্রিক যে সকল যৌগের কার্যকরী মূলক একই হওয়া সত্ত্বেও তাদের ভৌত রাসায়নিক গভীর মিল থাকে তাদের কি বলা হয় একই শ্রেণীভুক্ত। এদেরকে কি বলা হয় সমগোত্রীয় শ্রেণী। সমগোত্রীয় শ্রেণীর সকল সদস্যকে সাধারণ সংখ্যাতে প্রকাশ করা হয়। এটা আমি আগে শিখিয়ে ফেলছি, তারপরে একবার দেখা আসি। অ্যালকেনের ক্ষেত্রে কী হয়েছে না মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। অ্যালকেনের ক্ষেত্রে কী হয়েছে ইথিন, প্রোপিন। অ্যালকাইনের ক্ষেত্রে কী হয়েছে ইথাইন, প্রোপাইন। অ্যালকোহলের ক্ষেত্রে কী হয়েছে মিথানল, ইথানল। অ্যালডিহাইডের ক্ষেত্রে কী হয়েছে ইথানল, এখানে কী হচ্ছে প্রোপানল। আমি আগে বলছিলাম নাম শেষে কী দিতে পারলে এটার ক্ষেত্রে ন্যাল। কার্বক্সিলিক অ্যাসিডের ক্ষেত্রে কী আছে ইথানোয়িক অ্যাসিড, প্রোপানোয়িক অ্যাসিড। এভাবে কি আমাদের নামকরণগুলো কি করা হয়। হচ্ছে আমরা একটা একক কাজ নিই, পেন্টেন গ্যাস না তরল। সাধারণত আমি এর আগেও বলছিলাম কার্বন সংখ্যার উপরে নির্ভর করে। কার্বন সংখ্যা 1 থেকে 4 পর্যন্ত কী থাকে হলো গ্যাস থাকে, এবং 4-এর পর থেকে কী হয় এগুলো কি তরল হতে থাকে। পরিশোধন প্রক্রিয়ায় তেলের সব অংশটুকু ব্যবহৃত হয় কি না। সমগোত্র শ্রেণী বলতে কী বুঝুন, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালকাইলের অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইল, বুঝেছে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকাইলের পার্থক্য কোথায় আচ্ছা মূল্যায়নে আসে। কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বলা হয় কেন। মাটির নিচ থেকে কীভাবে পেট্রোলিয়াম গ্যাস সংগ্রহ করা হয়। অ্যালিফ্যাটিক ও অ্যারোমেটিক হাইড্রোকার্বনের পার্থক্য কোথায়। একটা বাড়ি কাজ নিয়ে নিই। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড, কার্বক্সিলিক অ্যাসিডের 3টি করে উদাহরণ বাসা থেকে কি আমরা লিখে নেব।